রপ্তানি ভালো করে চলতি অর্থ বছর জিডিপি প্রবৃদ্ধি হবে 7 ভাগের বেশি, আশা অর্থমন্ত্রীর। দেশে 15 বছরে প্লাস্টিকের ব্যবহার বেড়েছে 3 গুণ, বলছে বিশ্ব ব্যাংক। প্লাস্টিক রোধে ব্যবস্থা নেওয়ার তাগিদ। চিকন চালের বাড়তি চাহিদায় বাজারে অস্থিরতা, দাবি খাদ্য মন্ত্রণালয়ের। নীতিমালার অভাবে নিয়ন্ত্রণহীন সবজির দামও। আমন্ত্রণ অর্থনীতি সারাদিন, আপনাদের সঙ্গে আছে আমি কপ্রিয়া মুমতাহানা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। রপ্তানি সহ দেশের প্রতিটি খাতে প্রবৃদ্ধি হওয়ায় চলতি অর্থ বছরে 7.2% জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলছেন অর্থমন্ত্রী। দুপুরে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা জানান আহম মুস্তফা কামাল। জিডিপির লক্ষ্য অর্জনে দেশ সঠিক পথে রয়েছে বলেও জানান তিনি। করোনা মহামারীর মধ্যেই চলতি অর্থবছর বেড়েছে দেশের রপ্তানি আয়। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি বলছে 2021-22 অর্থবছরের প্রথম 5 মাসে রপ্তানি আয় বেড়েছে 24.29%। রপ্তানি হয়েছে 1,979 কোটি ডলারের পণ্য। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ সম্প্রতি জানিয়েছে, রপ্তানি প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ায় গেল বছরের তুলনায় বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি বাড়বে। চলতি অর্থবছরের প্রবৃদ্ধি 6.6% হওয়ার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। তবে অর্থমন্ত্রী বলছেন, এই বছর বাজেটে জিডিপি প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেটি অর্জন করা যাবে। শুধু নভেম্বরেই রপ্তানি 31% বেড়েছে জানিয়ে মন্ত্রী বলেন, দেশের প্রত্যেকটি খাতে প্রবৃদ্ধি হচ্ছে। এর ফলে দেশের অর্থনীতিতে 7.2% প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে। 7.2 আমরা অর্জন করতে পারবো। আমরা জানেন ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ সবসময় তারা একটু কনজারভেটিভ এই সমস্ত বিষয়ে। ইম্পোর্টও ভালো, এক্সপোর্টও ভালো। আমাদের যেভাবে এগুচ্ছে আমরা বিশ্বাস করি আমাদের প্রায় $47-48 বিলিয়ন এবছর আমাদের এক্সপোর্ট হবে। অর্থমন্ত্রী বলেন, প্রবাসী আয় কিছুটা পিছিয়ে থাকলেও চলমান প্রবাহে এর পরিমাণ $21 বিলিয়ন হবে। আর আগামী 2 ঈদ মিলিয়ে প্রবাসী আয় $25 বিলিয়ন ছুঁতে পারে, যা আগের বছরের চেয়ে বেশি। ঈদের যে রিমিটেন্সটা আমরা প্রত্যাশা করছি, যদি সেটা আমরা পেয়ে যাই তাহলে আমরা এই বছর আমরা আশা করি $25 বিলিয়ন আমাদের রিমিটেন্স এই খাত থেকে আমরা অর্জন করতে পারবো। অর্থমন্ত্রী জানান, ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের 2টি সহ মোট 15টি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 15 বছরে দেশে মাথাপিছু প্লাস্টিকের ব্যবহার বেড়েছে 3 গুণ, ঢাকাতেই বেড়েছে 2.5 গুণ। সোমবার বাংলাদেশ টেকসই প্লাস্টিক ব্যবস্থাপনা নিয়ে বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদনে এসব কথা জানানো হয়। প্লাস্টিকের বর্জ্য উদ্বেগজনক হারে বাড়ছে মন্তব্য করে ডিএনসিসি বলছে, সরকারের নীতিমালা মেনে ব্যবস্থা নিচ্ছে তারা। পলিব্যাগের মতো প্লাস্টিকের ব্যবহার কমাতে আইনের কঠোর প্রয়োগের তাগিদ দিয়েছেন বন ও পরিবেশ মন্ত্রী। দেশের উন্নয়ন ও নগরায়নের সাথে সাথে বাড়ছে প্লাস্টিকের ব্যবহার। ভারী প্লাস্টিক রিসাইকেল করা গেলেও পলিথিন সহ বিভিন্ন প্যাকেজিংয়ে ব্যবহার হওয়া হালকা প্লাস্টিকের বড় অংশ জমছে নদীনালা ও নিচু জমিতে। তৈরি হচ্ছে জলাবদ্ধতা, বাড়ছে অনুর্বরতা সহ নানাবিধ দূষণ। করোনা মহামারীতে সুরক্ষা পণ্যের ব্যবহারে বর্জ্যের পরিমাণ আরও বেড়েছে। টেকসই প্লাস্টিক ব্যবস্থাপনা নিয়ে বিশ্বব্যাংকের এক কর্মপরিকল্পনা প্রকাশের অনুষ্ঠানে বলা হয়, টেকসই উন্নয়ন নিশ্চিতে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনাকে গুরুত্ব দেওয়া হয়েছে। গত 1.5 দশকে বাংলাদেশে প্লাস্টিকের ব্যবহার 3 গুণ হয়েছে। আমাদের পরিকল্পনায় 2030 সাল নাগাদ প্লাস্টিক বর্জ্য এবং প্লাস্টিক কাঁচামালের ব্যবহার 30 ভাগ কমানো, 2025 সালের মধ্যে ব্যবহৃত প্লাস্টিকের 50 ভাগ পুনর্ব্যবহার করার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। বিভিন্ন রকম বর্জ্যকে সহজে আলাদা ও রিসাইকেল করতে উন্নত দেশের মতো আধুনিক উপায়ে বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহের পরামর্শ দেন এফবিসিসিআই সভাপতি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, এরই মধ্যে বর্জ্য থেকে 42 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের পরিবেশ মিনিস্ট্রি বর্জ্য ব্যবস্থাপনায় যে প্রোটোকল ঘোষণা করছে এবং ইতিমধ্যে আমি জেনেছি যে এটির একটি নীতিমালা একেবারেই গেজেট আকারে চলে আসছে। আমরা উত্তর সিটি কর্পোরেশন এই গভর্নমেন্টের এই প্রোটোকল ফলো করব এবং এই নীতিমালার সাথে সাথেই যাব। বন ও পরিবেশ মন্ত্রী দেশের সকল সিটি কর্পোরেশন ও পৌরসভা কর্তৃপক্ষকে বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক ও কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ দেন। সিঙ্গল ইউজ প্লাস্টিক যেগুলো আছে আমরা
আমাদের দেশে আইন করে বন্ধ করেছে, কিন্তু তো আটকানো তো যাচ্ছে না। আইন প্রয়োগকারী সংস্থাকে যথাযথভাবে দায়িত্ব নিয়ে এই মানুষকে উদ্বুদ্ধ করতে হবে এবং বাধ্য করতে হবে। প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার শিক্ষা স্কুল পর্যায়ে শুরুর পাশাপাশি সচেতনতা তৈরিতে সরকারের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান বক্তারা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চিকন চাল খাওয়ার প্রবণতার কারণে বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, তাই দর নিয়ন্ত্রণে সরকারের খোলা বাজারে মোটা চাল বিক্রির সুফল আসছে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। আর নীতিমালা না থাকায় শাকসবজির বাজার নিয়ন্ত্রণ কঠিন বলেও জানান তিনি। চলতি বছরে 17 লাখ টন চাল আমদানির অনুমোদন দেয় সরকার, কিন্তু বছর শেষে দেখা গেছে আমদানি হয়েছে মাত্র 2.5 লাখ টন। তবে খাদ্য মন্ত্রণালয় বলছে দেশে পর্যাপ্ত চালের মজুত রয়েছে, যে কারণে লোকসানের ভয়ে ব্যবসায়ীরা আমদানিতে আগ্রহী নন। ঘাটতি নয়, বরং বাড়তি নিরাপত্তা নিশ্চিতে আমদানি করা হয় চাল, কিন্তু দেশের বাজারে চিকন চালের চাহিদা বেশি, যে কারণে মোটা চাল এনে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। আনে নাই, ব্যবসায়ীরা আনলে লাভ করতে পারবে না। তার অর্থ হলো দেশেই আছে, সেটা দিয়েই চলে যাচ্ছে। এটা হলো আমাদের একটা এক্সট্রা। 21 ডিসেম্বর আন্তর্জাতিক পুষ্টি অলিম্পিয়াড নিয়ে এক সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী জানান, সারা বছর সবজির বাজারে অস্থিরতা থাকে। কোনো নীতিমালা না থাকায় দর নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না বলে মনে করেন মন্ত্রী। এখন এক এক মার্কেটে গেলে এক এক রকম, কোনো জায়গায় 5 টাকা ডিফারেন্স, কোনো জায়গায় 6 টাকা ডিফারেন্স, কোনো জায়গায় 7 টাকা ডিফারেন্স। আমাদের মানবিকতাই তো মনে হয় যেন খালি কিভাবে আমরা প্রফিট করব, এই নিয়ে তো আমরা ব্যস্ত আছি। বাজার কৃষক বান্ধব না হওয়ায় দেশে কম দামে পুষ্টিসম্পন্ন ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তা নেই বলে মনে করেন মন্ত্রী। সাদা চকচকে চাউলে কোনো পুষ্টি নাই, আপনার লাল চাল খান। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে সরকার নির্ধারিত দামের চেয়ে বাজারে বেশি দাম হওয়ায় দেশের বিভিন্ন জেলায় লক্ষ্য অনুযায়ী ধান সংগ্রহ হচ্ছে না। লটারি জটিলতা সহ নানা ঝামেলার কারণে খাদ্য গুদামে ধান দিতেও আগ্রহী নন কৃষকরা। এতে আমন মৌসুমে সরকারিভাবে সংগ্রহ অভিযান ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। নওগাঁ সরকারি খাদ্য গুদামে চলতি আমন মৌসুমে ধান সংগ্রহের লক্ষ্য 10,243 মেট্রিক টন। এ পর্যন্ত সংগ্রহ 37 মেট্রিক টন। প্রকারভেদে প্রতিদিন কাঁচা ধানের বাজার দর 950 থেকে 1050 টাকা, কিন্তু শুকিয়ে ঝেড়ে ও পরিবহন খরচ দিয়ে খাদ্য গুদামে দেওয়ার পর চাষিরা দাম পাচ্ছেন 1080 টাকা। রয়েছে লটারি জটিলতাও। এসব কারণে খাদ্য গুদামে ধান দিতে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা। খাদ্য গুদামের ধান দেয় না, এই যে ধান আমরা এখান থেকে নিয়ে যাই, হয়তো ওই যে যায় দিনে দিনে টাকা পাওয়া যায় না, তারপর আবার ঝাড়া চালা এগুলা মেলা ঝামেলা। যশোরে আমন সংগ্রহের লক্ষ্য 8,155 টন, কিন্তু অভিযানের 16 দিনে মাত্র 400 টন ধান সংগ্রহ হয়েছে। খোলা বাজারে দাম বেশি হওয়ায় গুদামে ধান দিতে চাচ্ছেন না কৃষকরা। সরকারি গোডাউনে ধান দিলে ভিজা, শুকনা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যা আছে। তারপরও ডানি ভাই কিছু টাকা অর্থও দিতে হয়। ওই জায়গায় দাম কম আর ওই জায়গায় নিয়ে গেলে ভোগান্তি হয়, বলে যে মশলাইজার হয়নি, চিঠি আছে। আমরা এই জায়গায় লক্ষ টাকায় ধান বিক্রি করি, উচিত মূল্য পাই। ঝিনাইদহেও আমন সংগ্রহ অভিযানের লক্ষ্য পূরণ শঙ্কায় পড়ে গেছে। একই অবস্থা লক্ষ্মীপুরেও। এক মণ ধান বলছিলাম 1030 টাকা করে, তেমন তো ধানের দাম খুব চড়া। হাটে বিক্রি করলে দেখা যাচ্ছে আমাদের ভালো একটা পত্তা হয়। চালকল মালিকেরা বলছেন, এই অবস্থা চললে সরকারিভাবে ধান সংগ্রহ অভিযানের লক্ষ্য পূরণ সম্ভব হবে না। ধানের সংগ্রহ পরিমাণ খুব কম, খুব ধীর গতিতে চলছে। বর্তমান বাজার অনুযায়ী ধানের সংগ্রহ সফল হবে বলে আমি মনে করছি না। 7 নভেম্বর সারা দেশে শুরু হয় সরকারিভাবে আমন ধান সংগ্রহ। 28 ফেব্রুয়ারি শেষ হবে এই অভিযান। সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3 লাখ মেট্রিক টন। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনার ধাক্কা কাটিয়ে বাংলাদেশের প্রধান রপ্তানি বাজার যুক্তরাষ্ট্রের পোশাক আমদানিতে গতি ফিরেছে। এতে অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের রপ্তানিও বেড়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত 10 মাসে দেশটিতে পোশাক রপ্তানি প্রবৃদ্ধির ক্ষেত্রে চীন, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ।
এই সময় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি করেছে $5.7 বিলিয়ন, যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় 27% বেশি। যুক্তরাষ্ট্রের পোশাক আমদানির হিসাব সংরক্ষণকারী প্রতিষ্ঠান ওটেক্স প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যানে পাওয়া গেছে এ তথ্য। যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানি বৃদ্ধির বিষয়ে আশাবাদী রপ্তানিকারকরাও। এখন থেকে ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানগুলো সুদকে আয় হিসাবে দেখাতে পারবে। প্রতিষ্ঠানের আয় বেশি দেখাতে আর্থিক খাতে বিশেষ ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ। এতে বলা হয়, ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো কোনো গ্রাহকের কাছ থেকে চলতি বছরের 25% সুদ আদায় করতে পারলে পুরো অর্থ আয় হিসেবে দেখাতে পারবে। একই নিয়মে কোনো গ্রাহকের কাছ থেকে লক্ষ্যের শতভাগ ঋণ আদায় হলে তখন পুরো সুদকে আয় হিসেবে দেখাতে পারবে। এর আগে আয় বাড়াতে 14 ডিসেম্বর ব্যাংকগুলোর জন্য একই নির্দেশনা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। এবারে শেয়ার বাজারের খবর। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও পতনের ধারায় দেশের 2 স্টক এক্সচেঞ্জ। এই সময় ঢাকার শেয়ার বাজারের প্রধান সূচক কমেছে প্রায় 47 পয়েন্ট এবং দর হারিয়েছে লেনদেনে অংশ নেওয়া 64 প্রতিষ্ঠান। তবে ডিএসসিতে কিছুটা বেড়েছে লেনদেনের পরিমাণ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 142 পয়েন্ট। সোমবার লেনদেনের শুরুতে সূচক কিছুটা বাড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তবে প্রায় 10 মিনিট পর থেকে আবারও দরপতন শুরু হয় ঢাকার শেয়ার বাজারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে সূচক। এতে দিন শেষে প্রধান সূচক ডিএসসিএক্স প্রায় 47 পয়েন্ট কমে অবস্থান করছে 6736 পয়েন্টে। সূচক কমলেও লেনদেন কিছুটা বেড়েছে ঢাকার শেয়ার বাজারে। মোট লেনদেন হয়েছে 807 কোটি 16 লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে 20 কোটি 95 লাখ টাকা বেশি। হাতবদলে অংশ নেওয়া 374টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর হারিয়েছে 64 প্রতিষ্ঠান, যেখানে দর বেড়েছে 100টির, কমেছে 241টির এবং অপরিবর্তিত আছে 33টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থান ধরে রেখেছে বেক্সিমকো লিমিটেড, দ্বিতীয় জেনেক্স ইনফোসিস এবং তৃতীয় অবস্থানে উঠে এসেছে ওয়ান ব্যাংক। শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকার প্রথম অবস্থানে মনোস্পুল পেপার, দ্বিতীয় পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং এবং তৃতীয় অবস্থানে রয়েছে এশিয়া ইন্স্যুরেন্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 142.22 পয়েন্ট। লেনদেন হয়েছে 91 কোটি 69 লাখ টাকার শেয়ার। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত রয়েছে যুক্তরাষ্ট্রের ডলারের দর, বিনিময় হয়েছে 85 টাকা 80 পয়সায়। যুক্তরাজ্যে পাউন্ডের দর কমেছে, বিনিময় হয়েছে 115 টাকা 74 পয়সায়। ইউরোর দর বেড়েছে, বিনিময় হয়েছে 98 টাকা 43 পয়সায়। ভারতীয় রুপির দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে 1 টাকা 25 পয়সায়। দর বেড়েছে সৌদি রিয়ালের, বিনিময় হয়েছে 22 টাকা 98 পয়সায়। আরব আমিরাতের দিরহামের দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে 23 টাকা 47 পয়সায়। দর বেড়েছে কুয়েতি দিনারের, বিনিময় হয়েছে 284 টাকা 80 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের দর কমেছে, বিনিময় হয়েছে 20 টাকা 41 পয়সায়। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।